हाँ बोस बोस আর রেডিয়াগিরি মারতে হয় না बोस বহু দেখলে ওরে তোদের বাহাদুরি বুঝলি ঠিক ঠিক এক এক বন্দরে কত করে মাল ধরে সে কি বুঝে আর ভেড়া বাগালে রে তোদের এগুলা কবি হচ্ছে এক পাল সুরজরাগা কাজে দিবে নাকি এ কই কোথা গেল দূর থেকে ধরছে না আমার আগে যেমন করেছিল সেই রকম কর হ্যাঁ বলি আরে ধরন ধারি গো হ্যাঁ গো বাহ তাহলে বেশ বলে গেল নাকি গো ঠিক ঠিক আহ বলছে যা আছে আমার মায়েরই দাম আছে আমার মা বড় মা বড় মা বড় তো কুরমা কত বড় এই বাস খুঁটিটার মতন বড় ঠিক ঠিক না ওই শিশু গাছটার মতন বড় বড় আজে বাজে বলবি খেচে টালাবো তোর কবি গুড়া বাই করে দেব নাকি রে কাটতে হ্যাঁ ঠিক যা বলবি বাগাই বল দাঁড়া খালি আসরটাই শুনলেন আর দু একজন মায়ের যা হাসি মা কি খুশি গো ধৈর্য ধরে বসো কেন আমি এখানে কবি গান করতে এসেছি এই মেলাতে বাদাম ভাজা এগ রোল বিচতে আসিনি ঠিক ঠিক নাকি সব থেকে কোন জায়গায় খারাপ লাগলো জানেন মা আজ পালাটা হচ্ছে মা বড় না বাবা বড় ই হচ্ছে মায়ের বেটা আর আমি হচ্ছি বাপের বেটা আমাকে বলছে রে বেশি বাপ বাপ করতে যাস না তোর বাপকে পায়ের নিচে দেবে রেখেছে না ইয়ার মা কালি নাকি গো বলছে কেমন পা দিয়ে রেখেছে দেখেছিস আবার কান গোড়াতে গিয়ে বলছে মা কেমন তোর বাপের টুটিতে পা দিয়ে রেখেছি তোর গেলা কবি হচ্ছে এখনো লিঙ্গ জ্ঞান হলো না তুই যদি বলতিস বুকটাই পা দিছে তাও হলে আবার কান গোড়ায় টুটে যদি এত নাকি বেশি বলতে যাস না ওই জন্য বলছে হ্যাঁ গো যে এমন কথা বলবি যেমন কেউ না বলে ঝুট আর এমন জায়গায় বসবি যেমন কেউ না বলে উঠ হ্যাঁ তুই বসতেও জানিস না তুই বলতেও জানিস না বুঝলেন ইয়ার সেই ভুল বোকা হচ্ছে দাঁড়ান একটা গল্প শুনুন ইয়া সে ভুল বকছে কিরকম ভুল বোকা না একজন বাপের তিনটা বেটা মন দিয়ে শোনো একজন বাপের তিনটি ছেলে তো তিনটি ছেলে উপযুক্ত বয়স হয়ে গেছে বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে যখন দিয়ে দিয়েছে হঠাৎ পিতার মানে বাবার শরীর খারাপ তখন তিন বেটাকে ডেকেছে বুঝলেন তিন বেটাকে ডেকেছে দেখছে মরে যাবো আর বাঁচবো না যত ধন সম্পত্তি আছে আমি বেটাদের নামে করে দে তখন বড় বেটার নাম হচ্ছে পুরাইনা আর 2 নম্বর বেটার নাম হচ্ছে হিরিয়ানিয়া বুঝলেন আর 3 নম্বর বেটার নাম হচ্ছে তরুণিয়া তিনটি বেটা না মেলা তো রইতে পারো অনেক মাল তিনটি বেটাকে ডাকলো আমার বেটা দিকে ডাকো বলছে বাবা কি জন্য ডেকেছো বলছে শুন বাপ এতদিন তো তোদের দিকে বলি নাই আমি তার বাঁচবো না তো আমার নামে 27 বিঘা জমি আছে ঠিক ঠিক বলছে আমার নামে 27 বিঘা জমি আছে আজ থেকে আমি 3 বেটার নামে করে দিলাম শালা 3 বেটাতে লাফাইতে আরম্ভ করছে বাবা রে 27 বিঘা জমি মাইলুম রে বলছে শুন বাপ 3 বেটার নামে 27 বিঘা জমি করে দিলাম তবে আরেকটা কথাও শোন তোদের যে দুটো বোন আছে আমি 18 বিঘা বাঁধ লিখছিলাম 8 লাখ টাকাতে তো এখনো 2 লাখ শোধ করেছি এখনো 6 লাখ বাকি আছে বাপ তোরা একটু শোধ করে দিবি তখন 3 ভাই যেটি ছোট ভাই তখন বড় দাদাকে বলছে দাদা রে বাবা ভুল বকছে আর বাঁচবে না ওটে ভাই বুঝতে পারছেন যখন 27 বিঘা জমি বললে 3 বেটার নামে করে দিচ্ছি বিরাট তখন বিরাট আনন্দ তখন বাপরে ভুল বকে নাই যখনই বলছে 19 বিঘা বাঁধ নিচ্ছি 8 লাখ টাকায় 2 লাখ শোধ করেছি 6 লাখ করবি তখন বলছে বাবা ভুল বকছে তো তোর সেমনি ভুল বকাই হইল বুঝলি ঠিক ঠিক তোর কপি হইল নাই তোর ভুল বকা হইল ভাই রেডি উঠো উঠো আজ অনেক বদনাম তোর মায়ের সব করেছে নাকি বলছে আমার মা এই করেছে আমার মা ওই করেছে তোর মা গোষ্ঠী ত্যাগ করেছে বল হরি বল তোর মাছের তোর মায়ের কিছু পাওয়ার নাই তোর মায়ের খালি একটি পাওয়ার 500 টাকার লক্ষ্মী ভান্ডার বাবা রে যদি পেয়ে যা 6 মাস পর ইয়ার মা যদি লক্ষ্মী ভান্ডার তুলতে যায় ইয়ার মায়ের চলনটা আলাদা কোমরের বুঝলেন
তো জানে না যে ইয়ার মায়ের অ্যাকাউন্টে টাকাটা ঢুকলে কখন আমার বাবারা নারায়ণ ভান্ডারে 55 টাকা চাপাইলে যখন কি গো বাজে বলছি নারায়ণ ভান্ডারে যদি ক্যাপ্টেন হিরোতে 55 টাকা না চাপাইতো তো তোর মাসের অ্যাকাউন্টে 500 টাকাটাও ঢুকতো না বাজে বলিস না চোড়াই 12টা দাঁত লড়াই দিব হ্যাঁ নাকি ভাই তুমি যা বলো তুমি যা তা বলো না কথা বলো না হ্যাঁ তোর মায়েরা গর্ব ধরতে পারে আমার বাবারা পারে না হ্যাঁ গো আজ বাপের বেটাকে অপমান করছে এই মায়ের বেটা তোর মায়েরাই কি গর্ব ধরতে পারে আমার বাবারা পারে না তোর মায়ের স্ট্রাইক করতে বল হরতাল করতে বল বন্ধ ডাকতে বল কত ছেলে আনবি যা বল্লভপুর মোড় থেকে 407 ভাড়া করে আনবি আমি লোড করে ছেড়ে দেব গ্যারান্টি দিলাম আমাদের ছেলে আর হবো হ্যাঁ শালা আমাদের গা লড়াইলে ছেলে হ্যাঁ গো চুল ছিড়লে ছিলে বাবা ঘাস ছিড়লে ছিলে আগুন জ্বালালে ছিলে বলি হরি আজ ছিলে আলবি দাঁড়ান শাস্ত্র সম্বন্ধে প্রমাণ দেবো গা লড়াইলে ছিলে কখন হলো যেদিন প্রত্যজনী ব্রহ্মা গাটি লড়াইলো 9টি ছেলে টুপ টুপ করে পড়লো তাইলে গা লড়াইলে ছিলে চুল ছিড়লেও ছিলে কার হলো যেদিন দক্ষের ঘরে সতী দুর্গা যজ্ঞের আগুনে দেহটা ত্যাগ করে দিয়েছিল সেদিন দেবাদিদেব মহাদেব কৈলাসে আমার বাবা এই জোটাটা ছিঁড়ে মাটিতে আছাড় মেরেছিল বিরোধ ভাব সেইখান থেকে একটা ছেলের জন্ম যার নাম হচ্ছে বীরভক্ত তাহলে চুল ছিঁড়লেও ছিল যেদিন বাল্মীকি মুনির আশ্রমে সীতা দেবী গর্ভবতী অবস্থায় গেল সেই গর্ভে থেকে একটা সন্তান হলো যার নাম লব লব যখন একাই খেলা করে বেড়াচ্ছে তখন বাল্মীকি মুনি একটা কুশ ঘাসের ছেলে সৃষ্টি করে দিল যার নাম হলো কুশ তুই কত ছেলে আনবি তোর মাকে স্ট্রাইক করতে বল আমাদের ছেলের অভাব না ভাবছিলাম বলবো না কিন্তু না বলে আর উপায় নাই নাকি দাঁড়ান দাঁড়ান ই যে তো কালী 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 করছে হ্যাঁ গো আপনাদের এখানে কালী ঠাকুর দেখেছেন তো হ্যাঁ দেখেছেন এর মায়ের কটা হাত 4টে হাত ওজনটা কত বলুন তো নাই নাই করে 70 কেজি গোলায় আছে মুন্ডের মালা একটিও মানুষের নয় সব দৈত্যের অসুরের আরো 10 কেজি 70 আর 10 কত গো 80 হাতে আছে একটা খড়গ 80 টাঙ্গিস তাহলে আরো 10 কেজি যোগ করুন কত হলো 90 তাহলে 90 কেজি ওজনটা নিয়ে তোর মা আমার বাবার পেটটাই পা দিনছে শিব ঠাকুরের তো ছুচুয়া তুই বলতো যে জীবটা কার বিরিয়াবার কথা নাকি তোর মা যদি এতই বড় এতই দম তো তোর মা 90 কেজি ওজনটা নিয়ে আমার বাবার পেটটাই যে পা দিল তো তোর মায়ের কেন এক হাত বিরিয়ান গেল বল ঠিক ঠিক তো তোর মা পা চাপাছে তাতে তোর মায়ের জীব বিরিয়াছে নাকি গো আমার মনে হয় যদি হাত চেপে দেবে তোর মায়ের কি বিরিয়াছে তুই দেখ গা সেই কেজি নাকি ভাই তবে ভাই যাক যাক সেসব কথা ছেড়ে দিয়ে যাই অধিক বলতে গেলে অনেক বাড়বে ভাই আমাদের এইটা হচ্ছে ঝাপান্ত পর্ব একটুকু নাচ গল্প একটুকু গান একটুকু নাচ তাহলে গল্পটা কেমন একটুকু বলে দিয়া দরকার দাঁড়ান নাচ আমাদের স্বামী স্ত্রীর লড়াই গল্পটা কেমন গো মন দিয়ে শুনুন না একজন আপনাদের এই নারায়ণপুরিতে হ্যাঁ গো ধীবর আছে ধীবর আছে হ্যাঁ নাই আশেপাশে আছে মাছ কারা ধরে জাল দিয়ে বেশি কারা ধরে বলুন তো ধীবররা অনেকে বলে আবার কেওটরা নাকি কেওটে নি কেওটে মাছ ধরে একদিন কেওটের বয়স সাথে কেওটের কিন্তু ঝামেলা বাহ বিরাট ঝামেলা ঝামেলা কি মাছ ধরার থেকে বিরাট ঝামেলা করলে আমি আর পুকুর ধারে যাব না আর শালা 12 লাখ টাকায় বাঁধ ডেকেছে আর বইয়ে ঝগড়াটা দেখুন তুই মাছের জন্য ঝামেলা করলে আমি বাঁধ আর যাবই না নিয়ে কেওট এখন ঘর ভিতরে হুড় লাগাই বসে আছে আর বউ কিন্তু এখন বারান্দাতে বসে আছে কেওটের বউ নিয়ে গায়ের লোকে শালা খবর পেয়ে গেছে যে বাবারে কেওটের বয়স সাথে কেওটের ঝগড়া কেওট আর বান্দার গাও আসবে না চল যে যাবি চল বড় বড় মাছ ধরি টাইমে নিয়ে আয় নি যেই মাত্র বড় বড় মাছগুলো ধরে আনছে কেওট তো পুকুরের ধারে যায় না আর কেওটের বউ কিন্তু দেখতে পেয়েছে মেয়ে ছিল বিরাট ডেঞ্জারাস মাল
ও দেখছে শালা ঝগড়া রাগ নাই তো নাই, মাছ গেলা পুকুরে নিয়ে চলে গেছে রে। তখন একটি বুঝলেন মা মুড়া ঝাঁটা উঠোনে পড়িয়েছিল। তাহলে কেওটের কানে তো খবর দিতে হবে যে পুকুরের মাছ গেলা ধরে নিয়ে চলে গেছে, আর ঘর ভিতরে কেওট বসে আছে, আর উঠোনে কেওটের বউ একটা গানের সুরে ঝাঁটা নিয়ে বলছে দেখুন কি, সব লোকে যাই মাছ ধরিতে আমার মরদ যাই। এমন ঝিটন ঝিটে আছে ধুলুয়া গেলা কেওটের গায়ে পড়ছে। সব লোকে যাই মাছ ধরিতে, বলছে আমার ঘরের লোক যাই না। দেখছেন অ্যাকশনটা? তখন কেওট চিন্তা করছে বারবার আমার বই এই গানটা করছে, উঠান ঝিটে দিয়ে সব লোকে যাই মাছ ধরিতে, আমার লোকে যাই না। আর কেওটেরও রাগ আছে, 3 দিন ধরে খেতে পাই নাই। ও তখন গানে গানে উত্তর দিচ্ছে, সবার লোকে খাবার পেয়েছে আমি কেন পাই না, খাবার পেতে আমি কেন পাই না। কেমন গানে গানে উত্তর চলছে দেখো। ই কি বললো, বলছে সব লোকে যাই মাছ ধরিতে আমার লোকে যাই না। আর কেওট ঘর থেকে উত্তর দিচ্ছে, সবার লোকে খাবার পাই আমি কেন পাই না, মানে কেওটের বউ ওকে খাবার দেয় না। ইও গানের উত্তর দিচ্ছে। তখন কেওটের বউ ছেড়ে দিবে, ইয়া লোক কঠিন ডেঞ্জারাস মাল। বলছে কেন, শিকার উপর তুলো আছে চোখে দেখতে পাস না, শিকার উপর তুলো আছে চোখে দেখতে পাস না। মানে শিকার উপর খাবারটা তুলো আছে, বলছে চোখে দেখতে পাস না, পেড়ে খেতে বলারে কেন দিতে যাব। এমন সময় তখন কেওট মনে মনে সেই বউকে বলছে, কেন আমি ওতে গেড়া মানুষ শিকা লাগাল পাই না, আমি ওতে গেড়া মানুষ শিকা লাগাল পাই না, শিকা লাগাল পাই না। মানে কেওটে গেড়া মাল শিকাটা লাগাল পাই না। তখন কেওটের বউ বলছে, কেন ঘর ভিতরে মেড়াং আছে চেপে কেন খাস না, ঘর ভিতরে মেড়া আছে চেপে কেন খাস না, চেপে কেন খাস না। অ্যাকশনটা দেখো। বলছে ঘর ভিতরে মেড়া আছে, গেড়া হলি তো কি হলি, পেড়ে খেতে লারে। তখন বলছে ঠিক আছে দরকার নাই বাবা, তো সেই রকম ইয়ার নাকি তোর খাবার আছে কিন্তু তুই খেতে পাচ্ছিস নাই বায়ান। হ্যাঁ গো, মেঘের গর্জনটাকে ঢাকতে পারবে? মেঘের গর্জন যদি একবার উঠে যায় নাকি গো, ঢাকতে পারবে বায়ান? ও মেঘের গর্জন বাবা ঢাকে কি ঢাকতে পারে ভাই, ওরে ঢাকের কাছে বাজে কাশি করে কাই কাই, মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে করে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে করে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকে ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে করে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে করে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকে কি ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে করে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকতে পারে মেঘের গর্জন তুই ঢাক বাজায় আমার বন্ধ করে দিতে পারবি আমাকে নাকি গো? দোহারে রেডি হ। ও গো বাসের ডোগা যতই বাড়ে আকাশ কি আর ছুঁতে পারে, বাসের ডোগা যতই বাড়ে আকাশ করে ছুঁতে পারে। কি বললাম গানে মাগো? ও গো বাসের ডোগা যতই বাড়ে আকাশ কি আর ছুঁতে পারে, বাসের ডোগা যতই বাড়ে আকাশ কি আর ছুঁতে পারে। গাছের ডোগা কেটে জল ঢালিলে, হ্যাঁ গো গাছের ডোগাটা কেটে যদি গোড়ায় জল ঢালেন ফুল ফুটবে। ঠিক ঠিক। গাছের ডোগা কেটে জল ঢালিলে তাতে কি ফুলের শোভা পায়। মেঘের গর্জন ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে বলে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে করে কাশি করে রে গায়। মেঘের গর্জনে ঢাকে কে ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে বলে কাশি করে রে গায়। মেঘের গর্জন ঢাকে কি ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে বলে কাশি করে রে গায়। মেঘের গর্জন ঢাকে কি ঢাকতে পারে ভাই, ঢাকের কাছে বলে কাশি করে রে গায়। মেঘের গর্জনে না বলিয়ে দিই, ফুটোইন দিয়ে যেমন 12টা সেলাই লাগে নাকি, কাল কবি হবে হবে না হবে না হবে, তবে যাক যাক সেসব কথা ছেড়ে দিয়ে যাই বাবা। তবে যাক যাক সেসব কথা
আমি ছেড়ে দিয়ে যা মাগো আজে বাজে বললে পরে আমি মানব না, তাহলে আজে বাজে বললে পরে মানব না, মানব না। ওগো আমার মায়ের বেটা তুমি শুনো ঘটনা, মাগো এইবারে তেমনি প্রশ্ন আমি ধরিব, একে একে বিবরণ আমি বলিব, না বললি আপনারা বুঝবেন নাই। কবি গানে কত রকম মজা আছে ভাই, এই মায়ের বেটা আজ অমনি বলে গেল, ওগো আমার জ্ঞানী সুতা জানাই অলি করল, ওগো আমার পাল্লার ভাব মনে মনে আমি একে একে জানাইব আজ কবি গান। প্রথমে যেরকম তাহলে এই যে দাঁড়ান মা, আরো অনেক প্রমাণ আছে, ঠিক একে একে আমি সব বলে যাব। তবে আপনারা মা জনেরা খুব হাসছেন, মা গো আসরে নাই নাকি রে পালালো আর হইতে পারে দম না। না না হ্যাঁ গো আমি একবার আসর থেকে লড়েছি, ঠিক পাবে কোথায় মাল তো পড়ে আসে নাই, পারবে কোথায় থাকতে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ ওরে আমাদের যদি আজ অবধি পাড়ায় পাড়ায় ঝগড়া লাগে না, শালা 14 গিরিয়া বাসের লাঠি নিয়ে চলে আসে, ঠিক ঠিক বুকটা ফুলাই বলবো চলে আয় কে কথা বাপের বেটা। আর তোদের যদি কি ঝগড়া লাগিস তোরা কি বলবি চিলাই কে কথা মায়ের বেটা। তুই যে এত মাকে বড় করতে যাচ্ছিস তাহলে সেইটা বল। আর আমি জানি আপনারা হাসছেন মা জননী, কিন্তু আপনারাও কম মাল লোন গো মা, না আপনারা হাসছেন জানি কিন্তু আপনারাও কম মাল লোন। বাহ আপনারা একটি কাঁচা লঙ্কা দিয়ে 150 চালের ভাত হজম করে দিবেন, হ্যাঁ কিন্তু একটি যদি গোপন কথা শুনলিও বাবা রে কার কাছে আজাড় করিব কথাটা। ঠিক ঠিক মেয়ে ছেলের গোপন কথা বলার জায়গা কটি? 3টে জায়গায়, হাটে বাটে আর না হলে পুকুর ঘাটে। হ্যাঁ ঠিক নাকি গো নাই কল তোলাতে যেয়ে বলবে বাবা রে কানেরটা কখন লিলি না, আচ্ছা শাড়ির পাটটা তো দারুণ আছে তো। ঠিক যত গল্প আর আমার বাবাদের পাওয়ার দেখতে যাচ্ছিস তুই, আজ 2 দিনকার কবিয়াল হয়ে মায়ের বেটা, তোর মতন কত কত এড়িয়া এড়িয়া মাল আমার এই পথে ঢুকলে আর এই পথে বেরিয়ে গেল রে। হ্যাঁ আর তুই কোথাকার হরিদাস পাল এসছিস আমার সাথে লড়িতে, যা ভালো করে গুটে পুরান গলা পড়গা, তারপরে সুজয় মুখুজ্জার সাথে কবি গান করতে আসবে নাকি গো। আমি যা বলবো ভাইয়ের একদম অরিজিনাল, তোর মতন বাঁজা গল্প বলে আমি পয়সা লবো নাই। সামনে তোর মা রয়েছে আবার বলা যায় না। আসতে কি বলছেন দেখবেন, কারো যদি ঘরে কেউ মারা গেল, ধরো কারো ধরো শ্বশুর মারা গেল, শ্বশুর মারা গেল আর শ্বশুর মারা গেল, বা কিংবা কারো যদি স্বামী মারা গেল, যদি কুটুম বাটুমরা গেছে তো কি করবে গো? ঠিক ঠিক দুটো মিষ্টি খাবো, দেখবেন দুটো মিষ্টি খা গেছে তো কি করবি? তখন দেখবেন আমার কিছু খেতে মন হচ্ছে নাই না, আমি মিষ্টিটা গোলা দিয়ে ফিরিয়েছে নাই না, আর দুটো পক পক করে পেটে চলে গেছে, ঠিক ঠিক তার আগে চলে গেছে মিষ্টিটা আমার ঢুকছে নাই না, তার আগে পেটে দুটো ঢুকে গেছে, এক গ্লাস জল মারা হয়ে গেছে, জলটা আমার গোলা দিয়ে ফিরিয়েছে নাই রে। এমন ইয়াদের নেকা কান্না বুঝলেন তো, সব পেটাই যাচ্ছে, অত দুধের ভ্যাক করার দরকার কি নাকি? আমার এইটাই বলার বক্তব্য নাকি ভাই, মেয়ে ছেলেই থাক, বাপের সাথে ওরে চ্যালেঞ্জ লাগতে যাস না। দাঁড়ান, সবসময় কিন্তু বাজে গল্প বললে বাজে কথা বললে কবি গান হয় না নাকি গো, দু একটা শাস্ত্র কথা বলা দরকার নাকি? সবসময় বাজে কথা বললে কিন্তু কবি হবে না, দু একটা শাস্ত্রও বলতে হবে। দাঁড়ান আমি প্রমাণ করে দিচ্ছি এখনই যে দামটা এর মায়ের বেশি না আমার বাবার বেশি। হ্যাঁ গো, যেদিন স্বর্গধামে দুর্গা জন্ম নিল, দুর্গাকে সৃষ্টি করল, দুর্গা 10টা হাত। আচ্ছা ইয়ার মা 10 হাতে 10টা হিতার কার কাছে নিতে গিয়েছিল? কার কাছে নিতে গিয়েছিল? ইয়ার খুড় শাশুড়ির কাছে ছিল। 10টা হাত পেয়ে প্রথমে ইয়ার মা দুর্গা মহিষাসুরের সাথে লড়তে গেছে, গাতে গাতে ডাংটা গাতে ডাংটা ধো, আর মহিষাসুর খেছে 3টি টালা, এমন টালা মেরেছে ডান দিকের 4টে দাঁত,
বাঁ দিকে পড়েছে। এমন টালা মেরেছে, কেন মেরেছে বলুন তো? মহিষাসুর টালাবার ক্ষমতাটা পেলে কোথায়? ইয়ার মাত্র 10টা হাত, ভাবছে 10 হাতে আমি দেখিয়ে নেব। অস্ত্র নাই, ঢাল নাই, তরোয়াল নাই, খুন্তি নাই, ডাবু নাই, চামচ নাই, কিছু নাই। হ্যাঁ, কেন ঘরের বড় ডাবুটা নিয়ে তাতেও হয় একটুকু লড়তে পাস নে, কিছু কই নাই, লড়তে গিয়েছে। মহিষাসুর টালাই নিয়েছে, যখন টালাটা মেরে দিয়েছে তখন কাঁদতে কাঁদতে চলে গেছে কৈলাসে আমার বাবার কাছে, সেই দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বলছে, কই গো গনসার বাবা, না কি হইলো খেপি, তোমার হিত্যার তো বাই করো তো। বলছে আমার আবার হিত্যার ওর টাইমে লিতে এলি কেন? বলছে মহিষাসুর কাছে তালা খেলিও, তো তুই তালা খাবি না? তোর হিত্যার নাই, কিছু নাই, তোর অমনি উত্তম যাবার দরকার কেন? আমার বাবারা যখন সৃষ্টি করল আপন আপন তেজ কাছে, কিন্তু আমাদের বাবার কাছে অনুমতিটা নেই। আর এইটাই তো মেয়ে ছেলেদিকে যদি একটু পাওয়ার দিয়েছেন বাবা রে, তখন বিরাট ব্যাপার। আপনি যদি 70,000 টাকা ইনকাম করেন মাসে, ওইটারও ভ্যালু নাই। ওই জন্য পাওয়ার দিতে নাই, নাকি ভাই? একদম পাওয়ার দিতে যাবেন নাই। দেবতারা এইরকম করে মা দুর্গা নিজেই ঠকেছে। তবে ভাই এইবারে বলে যায় যে মেয়ে ছেলের, কেন বললাম মা, যে আপনারা একটি কাঁচা লঙ্কা দিয়ে 1.5 চালের ভাত হজম করে দিবেন, কিন্তু একটা গোপন কথা যদি শুনলেন পেটে ঘুর ঘুর করলো থাকে না। কেন মা? মন দিয়ে শুনুন। পাতালে তাই ওহি রাবণ কালী পূজা করে, লেখা আছে মাগো রামায়ণের ভিতরে। মাগো একদিন রাম লক্ষ্মণ আমার হরণ করিল, হরণ করিয়া পাতালের ভিতরে নিয়ে গেল, ধীরে ধীরে পাতালের ভিতরে নিয়ে যায়। তার ভক্ত হনুমানে খুঁজিয়া বেড়াইল, এবার চারিদিকে হনুমানে খুঁজিয়া বেড়াইল। এই ঘরে ওই ঘরে খুঁজিতে লাগিল। এমন সময় হনুমানে পেল না, হনুমানের মনে তখন হইল ভাবনা। মনে মনে হনুমান চিন্তা করে, প্রভুকে গেলে বাবা কোন ঘরে। এইভাবে হনুমান ভাবলেন, দেখছে গোপন ভাবে রাম লক্ষণ চুরি হইল। ভাই গোপন কথা কার কাছে জানিতে পারিব? ওগো আমার মায়ের বেটা মনে মনে ভাবো। এই মাত্র হনুমানে চিন্তা করে, ভাই গোপন কথা কার কাছে জানা যায়? কোনখানেতে গেলে গোপন কথা জানিব? রামায়ণে লেখা আছে মনে মনে ভাবো। রাম লক্ষণকে চুরি করে নিয়ে চলে গেল। ঠিক ওহি রাবণ পাতালে কালী পুজো করে। তুই যে বলছিস মা বড় মা বড় মা বড়, আমি প্রমাণ করে দিচ্ছি তোর মায়ের পূজা করে কোনো লাভ নাই। তোর মায়ের পূজা যে করেছে ওকালে মরেছে, তোর মায়ের পূজা যে করেছে পাঠা কাটা হয়েছে, তোর মায়ের পূজা যে করেছে ক্যান্সারে মরেছে। কি গো মরেন না? হ্যাঁ, রামকৃষ্ণ 12 মাস কালী পূজা করল গো, লাস্টে ক্যান্সারে বেলুন ফুটোর মতন ফুটি গেল। ঠিক ঠিক সেরকম পাতালে ওহি রাবণ কালী পূজা করতে 12 মাস ভদ্রকালীর পূজা। সেই ওহি রাবণ রাম লক্ষণকে যখন হরণ করছে, হনুমান দেখছে রাম লক্ষণ তো আমার নাই, তাহলে গোপন কথা জানা যায় কার কাছ থেকে? না মেয়ে ছেলের কাছ থেকে, নাকি গো? তাহলে কাকা গোপন কথা মেয়ে ছেলেরা বলে কোথায়? পুকুর ঘাটে। হনুমান তখন মনে মনে চিন্তা করছে, শালা গোপন কথা জানতে হলে আমাকে পুকুর ঘাটে যেতে হবে, নাই গোপন কথা জানতে পারবো নাই। তখন সেই হনুমান কি করলো? সেই পুকুর ঘাটে একটা ইমিলি বৃক্ষ মানে তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের ডালে বসে গেল। সেই তেঁতুল গাছের ডালে বসে গেল। যেই মাত্র বসে গেল, আর সেই ওহি রাবণের স্ত্রী কামাক্ষী দেবী পাতাল থেকে পুকুর ঘাটে জল নিতে এলো, আর এক কলসি জল ডুবাচ্ছে আর ফেলে দিচ্ছে। ঠিক ঠিক ডুবাচ্ছে আর ফেলে দিচ্ছে, ডুবাচ্ছে আর ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে বলুন তো মা? পেটে কথাটা ঘুর ঘুর করছে। ওই রাবণ দুটো ছেলেকে পাতালে বেঁধে রেখেছে, যখন ভক্তকালের পূজা দিবে তখন বলিদান দেওয়া হবে। তাহলে পেটের কথাটা আজার করে দিব কার কাছে? ওই জন্য 12 কলসি জল ডুবাচ্ছে আর 24 কলসি জল ফেলছে। নে ডুবাতে একজন তার দিদি এলো। দিদি একটা কথা বলবি, ঠিক কাউকে বলবি নাই তো? দেখ বলিস না, তুই বড় পেট পাতলা।
বলিস না আমাদের মহারাজ দুটি ছেলেকে ধরিয়ে নিয়েছিল মাথায় চূড়া বাঁধা শ্যামল বর্ণ তো শুনলাম আমাদের মহারাজ যখন পুজো করিবে মায়ের সামনে নাকি বলিদান দেওয়া হবে আর যেই মাত্র বলিছে শালা অলকে চার ক্যাচ করে নিয়েছে ঠিক ঠিক কে গো লেজানা মালতে হনুমান ও আমার প্রভু রামচন্দ্র আর খুড়া লক্ষণকে পাতালে বন্দী করে রেখেছে এত বড় সাহস তখন অহিরাবণের স্ত্রী কামাক্ষী দেবী কথাটা বলে যখন পাতালে গেছে তখন ও যা দিদি দিদি ও দিদি দাঁড়ালো দাঁড়ালো তোর সঙ্গে যাব তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো দিদি দাঁড়ালো দাঁড়ালো তোর সঙ্গে যাব তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো রাম লক্ষণ পাবো দিদি 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 রাম লক্ষণ পাবো দাঁড়ালো দাঁড়ালো তোর সঙ্গে যাব তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো দিদি দাঁড়ালো দাঁড়ালো তোর সঙ্গে যাব তোর সঙ্গে গেলে আমি রাম লক্ষণ পাবো বুঝে দিদি দাঁড়া নিয়ে কথাটা বলে পাতালে ঢুকে গেল কে গো সেই কামাক্ষী দেবী আর হনুমান কি করলো গো ভাই মাছির রূপ ধরে পাতালের ভিতরে যাই আইডা কুমড়া ফুটা কই দিব তোকে ওগো মাছির রূপ ধরে পাতালের ভিতরে ঢুকলো বাবার মান একদম চলে যাবে দুর্গা মাছির রূপ ধরে পাতালের ভিতরে ঢুকিল এই ঘরে ওই ঘরে খুঁজিতে লাগিল কোন ঘরে হনুমানে পেল না হনুমানের মনে তখন হইল ভাবনা এমন সময় হনুমান মনে চিন্তা করে ধীরে ধীরে হনু গেল ঘরের ভিতরে শেষের ঘরেতে যখন হনুমানে যাই তারপরে মাগো আমার দেখতে পেল তাই এইবারে যখন আমার দেখিবারে পেল রাম লক্ষণ তখন মাগো দুটি ভাই ছিল রাম লক্ষণ দুটি ভাই দেখতে পেয়ে যাই কিসের কারণে হনুমান আজ এলে তাই কিসের কারণে আজ হনুমান এলে পাতালে এলে কেনে জানাইবে খুলে শেষের ঘরে দেখতে পেয়ে গেল রাম লক্ষণ বাঁধা আছে হনুমান তুমি কেন এলে প্রভু চিৎকার করবেন না কেন আপনাকে এখানে কেন আনা হয়েছে জানেন না কেন রে যখন অহিরাবণ কালী পূজা করবে যখন মা সন্তুষ্ট হবে আর আপনাদেরকে বলিদান দেবে সেকে বলছে চিন্তার কারণ নাই আমি তো আছি চিন্তার কারণ নাই আমি তো আছি না কেন বলছে যখন ওর মায়ের পূজা করবে এর তার আগে ওর মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেব আর নাকি গো আর হনুমান তখন একদম লাল চোখ করে বলেছিল এ কালে নাকি গো আর আপনারা সবাই জানেন যে জগতে তিনটি চোখ জ্ঞান চক্ষু দিব্য চক্ষু আর চর্ম চক্ষু কিন্তু তিনটা চোখ প্রধান হলেও তার অপর একটি চোখ আছে মদ মেরে লাল চোখ সব সালাই ভয় করবে মা কালী উদ্যম করেছিল তবে হনুমান মাল খাই নাই নাকি ভাই হনুমান নরমালে খালি লাল চোখ করে বলেছিল এই কালে আই সে গেট আউট কালী বলছে তুই এই দাঁড়া আমার দাঁড়াবার দরকার নাই মা কালী তখন দড়ি পাকা ছিঁড়ে রাস্তা পায় নাই কোন দিকে যাব মা কালী দাঁড়িয়ে গেল সেই মা কালীর জায়গায় হনুমান দাঁড়িয়ে গেল কালী মূর্তি ধরে আর সেই অহিরাবণ যে 12 মাস পাতালে কালী পূজা করে কোলা বিল্লপত্র পুষ্প আতপ চাল নিয়ে এলো ভাবছি আমার মা আছে আর কোন মালটা যে দাঁড়িয়ে আছে সেইটা জানো না যে কোন মালটা দাঁড়িয়ে আছে তখন সেই অহিরাবণ কতগুলি আতপ চাল নিয়ে পূজা করতে যাচ্ছে স্বস্তি ইন্দ্র বিদ্যস্বা স্বস্তি না পুরুষা বিশ্ববেদা স্বস্তি নস্তিত্বা পুরুষনেমি বৃহস্পতি দধাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি আতপ জল নিয়ে পূজা করছে আর আতপ জল নিয়ে যেই মাত্র পূজা করছে হনুমান ভাবছে বাবারে 12 মাস কত পূজা দেখছি রে কেউ জবা ফুল ছুড়ে কেউ বেল পাতা ছুড়ে এই যে আবার আতপ ছুড়ছে রে তাহলে মা কালী কি বুড়া বুড়া আতপ চিবাইতো তাহলে আমাকে ওই চিবাইতে হবে না আমি ধরা পড়ে যাব আমাকেও চিবাইতে হবে তখন হনুমান কি করেছে ভাই ওগো চানা চুরের মতো আতপ চিবাতে লাগিল চানা চুরের মতো আতপ চিবাতে লাগিল চানা চুরের মতো আতপ চিবাতে লাগিল চানা চুরের মতো আতপ চিবাতে লাগিল
কড়মড় করে আতপ জীবায় খাইল করে আতপ জীবায় খাইল চানাচুরের মতন আতপ গেলে চিবাইতে আরম্ভ করেছে আর যেই চিবাইতে আরম্ভ করেছে তখন অহিরাবণ ভাবছে মা 12 মাস কোলা পেড়া মনটা দিলেও কোনোদিন ছুঁস নাই আজ এত খেতে আতপ চিবাছিস মা আজ আতপ চিবাছিস তখন একটা কোলাকে ছুলিয়ে মায়ের মুখমণ্ডলে ধরলো হে মা কালবদনী কাত্তায়নী দেবী ভবানী মাগো এই কোলাটা গ্রহণ কর্মার হনুমান মনে মনে চিন্তা করছে বেটার বাড়ি কত রে 12 মাস লোকের কোলা গাছ আম গাছ পিপা গাছ আমি ডামাডোল করে দিল আর এই ঘুপার বেটা আবার একটা কোলাকে ছুলিয়ে মধুতে চুবাই দিতে আসছে ঠিক ঠিক কোলা শুদ্ধ কান্দি সামনে ছিল মুখে ভরে নিলে বুঝলে আচ্ছা অহিরাবণ মনে মনে চিন্তা হচ্ছে আমার মা বিরাট সন্তুষ্ট যাও দুটি ছেলেকে ধরে আনো দুটি ছেলেকে ধরে আনো সেই রাম লক্ষণকে নিয়ে এলো রাম লক্ষণকে বলছে শোনো আমার মায়ের পুজো হলো প্রণাম করো আর হনুমান জিভ করে দাঁড়িয়ে আছে প্রণাম করবেন নাই প্রণাম করেছেন কিনা ফুটিছেন তখন রামচন্দ্র অহিরাবণকে বলছে শোনো শোনো ওগো রাজার ছেলে আমরা প্রণাম জানি না 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 কেমন করে প্রণাম দেখিয়ে দাও না কেমন করে প্রণাম দেখিয়ে দাও না রাজার ছেলে আমরা প্রণাম জানি না শোনো শোনো আমরা রাজার বেটা আমরা প্রণাম জানি না কেমন করে প্রণাম দেখিয়ে দাও নিয়ে অহিরাবণ যাই মাত্র প্রণাম দেখাতে যায় মাগো যাই মাত্র অহিরাবণ প্রণাম দেখিবারে যায় আরে হনুমানের হাতে মাগো খড়গখানা পাই সঙ্গে সঙ্গে হনুমানে কি কর্ম করে এইদিকে অহিরাবণ প্রণাম দিল করে যেই মাত্র অহিরাবণ প্রণাম করিল হনুমানের হাতে মাগো খড়গখানা ছিল সঙ্গে সঙ্গে খড়গখানা কি কর্ম করে একবারে ফেলল অহিরাবণের ঘাড়ে তাহলে তোর মায়ের পূজা করে লাভ আছে 12 মাস কালী পূজা করলো পাতালে রে আর হনুমানের ভয়ে তোর মা দৌড় মেরে দিল নিয়ে লাস্টে অহিরাবণ ভাই একদম ঘ্যাঁচ ড্যাডাং বলিটি হয়ে বসে রইল তোর মায়ের দাম নাই ওরে আমার বাবার সাথে চ্যালেঞ্জ করতে যাই না কৃষ্ণ ঠাকুরকে দেখ আমার বাবা কৃষ্ণকে দেখ কৃষ্ণ ঠাকুরকে তোর মায়েদের যদি এতই দম এতই পাওয়ার আমার বাবা যেদিন রাস গানের দিনে বাঁশিটা বাজিয়ে দিয়েছিল না তোর মায়ের দিকে ঘরে হুড়কা লাগায় রাখতে পারা যায় বলে হরি বলে হরি কি গো পারা গিয়েছিল আমার বাবা রাত 12টার পর এমন বাঁশিটা বাজাই দিনছে ইয়ার মায়েরা থাকতে পারে না এমন বাঁশি সুর মায়ের বাঁশি ছুটতে দে যেই মাত্র রাস গানে বাজিয়ে দিয়েছে টুরুরু তখন ইয়ার মায়েরা সবাই দৌড় বেরিয়েছে সু তখন বাবার ইয়ার মায়েরা কৃষ্ণকে দেখে আইনে আবি ঠিক ঠিক কেন ঘরে হুড়কা লাগাই রাখতে পেরেছিলিস সেদিন আমার বাবার বাঁশি সুর শুনে যেটা পায়ে লাগাবার কথা সেটা চোখে লাগিয়ে নিয়েছিল রে যেটা চোখে লাগাবার কথা সেটা পায়ে লাগিয়ে নিয়েছিল হ্যাঁ এমন বাবা সুর রাস গানে শুনিলিবি নিজ হৃদয় হবি চুরি গে হই এক নয়ন কাজল লে হো বায়ে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনে রাস গানে শুনিলিবি মূল গায়নরা বলে আর আমার বাবার সাথে চেনেই লাগতে যাচ্ছে হ্যাঁ গো আপনারা দেখিলিবেন রাধা কৃষ্ণের ছবি শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে 3টি অঙ্গ ভেঙে আমার বাবা সুপারস্টার দেখতে সুন্দর মাথায় ময়ূর পুচ্ছ নাকি ভাইয়ের ত্রিভঙ্গ বাঁকা বঙ্কিম বংশীধারে 3টি অঙ্গ ভেঙে দাঁড়িয়ে আছে আর ইয়ার মা হচ্ছে গা ঘেঁষা পাটে রাধা রানী দেখো আমার বাবাকে টাচ করিবার কি দরকার আমার বাবাকে পড়িয়ে ছিল ঠিক ঠিক যে তোর মা আই লাভ ইউ করতে দৌড়িছে না গেলে বলতাম না বুঝলেন খুব রাগ ধরে গেছে এরা হচ্ছে গা ঘেঁষা ফাটে আর রাধা থাকতে দিয়ে আছে ধরিয়ে আছে তাহলে সেইটা দেখ নাকি ভাই তাহলে দাম আছে তো
আমার বাবারই রয়েছে বাবারই রয়েছে আরেক জায়গায় জানার প্রমাণ করে যায় হ্যাঁ গো যে ইয়ার মায়েরা গর্ভ ধরতে পারে না ইয়ার মায়েরা গর্ভ ধরতে পারে না আমার বাবারাও গর্ভ ধরতে পারে কোন বাবা ধরেছিলেন রামায়ণের বংশটা খুলে দেখুন যে রাজার নাম হচ্ছে যুবনাশ্য আপনাদের বলুন তো কারো যদি 82 বিঘা সম্পত্তি থাকে আর ঘরে যদি একটা পুত্র সন্তান না হয় বাবার মনে আশা হয় না যে আমার একটা বেটা হোক এত বড় বংশ রক্ষা কে করবে বংশের প্রদীপটা যদি না থাকে যুবনাশ্য রাজা রামায়ণের এত বড় রাজ্য কিন্তু একটাও বেটা নাই সেই যুবনাশ্য রাজা কি করল গো একটা যজ্ঞ আরম্ভ করল মুনি ঋষি ব্রাহ্মণকে ডেকে যে যজ্ঞের মেন পুরোহিত হলেন যার নাম হচ্ছে ঋষ্যশৃঙ্গ মুনি সেই ঋষ্যশৃঙ্গ মুনিকে ডেকে যজ্ঞ আরম্ভ করল যজ্ঞ যখন পূর্ণ আহুতি হয়ে গেল পূর্ণ আহুতির পরে একটা মন্ত্রভূত বাড়ি মানে মন্ত্রভূত জল উঠল যুবনাশ্যকে বলল যুবনাশ্য এই যে মন্ত্রভূত জল উঠল এই জলটা যত্ন করে রাখো তুমি মধ্যরাত্রিতে রানীকে খাওয়াবে যদি এই জল খাওয়াও জল খাওয়ার ফলে আমি ঋষ্যশৃঙ্গ মুনি বলছি রানীর সন্তান হবে 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 কিন্তু পুরুষ মানুষের একটাই গুণ আছে না গো বাবা যে নিজে বাঁচলেই বাবার নাম যুবনাশ্য যজ্ঞই বসেছে সকাল থেকে কিছু খাইনি যখন মন্ত্রভূত জলটা নিঞ্জেছে জল তৃষ্ণায় ক্লান্ত এত জল তেষ্টা পেয়েছে যে রানী পরে খাবে কিন্তু নিজেই জলটা মার তাহলে জলটা খাওয়াবার কথা কাকে ছিল রানীকে জল খেলে সন্তান হবে নিয়ে যেই মাত্র যুবনাশ্য জলটা দিয়েছে গিলে আর জল তো মুনি ঋষির বেমান করবে না নাকি গো পেটটা গেছে ফুলে এত বড় রাজা গর্ব হয়ে গেছে নাকি নিয়ে সমস্ত পূজাগণ দেখছে আরে রাজা আমাদের 1 মাসের মধ্যে মোটাইলো কি করে রে পূজাগণ আর ওইটা যে জলের গুণ সেইটা দেখছে না ওটা রাজা আপনাকে কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে কেমন কেমন লাগছে আবার কি হ্যাঁ আমি ছানা খাই দই খাই মাখন খাই ননি খাই মোটাইতেই পারে হেমা হাত দিয়ে চাঁদের আলো আড়াল করা যায় সূর্যের আলো আড়াল করা যায় গর্ভ কোনোদিন আড়াল করা যায় না 2 মাস পরে মাগো আরো মোটাই গেল ধীরে ধীরে গর্ভ মাগো বাড়িতে লাগিল 10 মাসে যেই দিনেতে উপনীত পাই কেমন করে প্রসব করিবে খুঁজা নাহি পাই যুবনাশ্য মাগো আমার পুরুষ মানুষ ছিল মন্ত্রভূত জল রাজা ভক্ষণ করিল মন্ত্রভূত জল রাজা ভক্ষণ করে আপনারা দেখতে পাবেন রামায়ণ ভিতরে যেই মাত্র রাজা আমার জল খেয়ে দিল দিনে দিনে মাগো তারে গর্ভ বেড়ে গেল মিথ্যা কথা নয় এটা রামায়ণের কথা আরো কথা জানাবো জানাই কথা আমি জানাইবো বারোটা এইবারে রাজা আমার কি কর্ম করে একদিনে উপনীত জানাই প্রকাশ করে ধীরে ধীরে মাগো তখন উপনীত হলো 10 মাসে 10 দিনে যেই মাত্র গেল কেমন করে প্রসব করিবে খুঁজে পাচ্ছে নাই রাজার মনে তখন ভাবনা পাই একদিনে রাজার মনে ভাবে না হইল একখানা হাতে মাগো ছুরি তখন নিল ছুরি নিয়ে সজোরে পেট দিল কাটা ছুরি নিয়ে সজোরে পেট দিল কাটা আর বাপের পেটে জন্ম নিল যার নাম মানধাতা বাহ 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 সেই যুবনাশ্যের পেটে একজন পুরুষের জন্ম হলো নাম কি যার মানধাতা তাহলে তোর মা দিকে স্ট্রাইক করতে বল আমার বাবা রায় গর্ভ ধরবে আর ওই যুবনাশ্য বাবা আমার পেট কাটা দেখাচ্ছিল বলে তোর মায়েদের সিজারের সৃষ্টি সিজারের সৃষ্টি ওই সিজার করা দেখাইলো করে আমার বাবা যদি সিজার করা না দেখাইতো তাহলে তোর মায়েরা কুমড়া ফুটুয়া হতো রে আমি জানাই গয়া যাসরে কুমড়া ফুটুয়া হতো জানাই গয়া যাসরে কুমড়া ফুটুয়া হতো আমার বাবার সাথে কোনোদিনই চ্যালেঞ্জ করবি না তবে আর বেশি বিষয় আমি বলতে যাব না আমার বাবা শ্রীকৃষ্ণর হাতে ওগল আছে মোহনবাসী
মাথায় আছে মোর পুচ্ছ মুখে মুখে মধুরে আছে হাসি তিনটি মাগো আমার বাসি করিল কিবা নাম বলে আমি আজকে জানাবো ভালো ও গো মুরলী মোহন ও গো মুরলী বেনু আর বাসি পাই তাহলে তিন বাসি আমার বাবার হাতে যায় সেই বাসি কখন মনে বাজালো আমি একে একে জানাইব ও গো শ্রোতা দল হ্যাঁ গো আমার বাবার বাসি খালি প্যা প্যা করে বাজে নাই তিনটি বাসি নাম নাম কি নাম মা একটির নাম মুরলী একটির নাম বেনু আর একটির নাম বাসি কোন দিন বাজাইলো যেদিন নবলক্ষ ধেনু চরণে যেত সেই দিন বাজাইলো বেনু একবার যদি বেনুতে ফুক মারতো নবলক্ষ ধেনু এক কাছে জড়ো হইতো তাহলে ধেনু চরণে বেনু রন্ধন কালে বাজাইলো মুরলী যেই দিন মা যশোদা রান্না করতো যদি একবার ফুক মারতো মুরলীতে এক কাছে হ্যাঁ গো গোপাল এসে হাজির হইতো আর মা যশোদা মনে মনে চিন্তা করতো আমার গোপালের খিদে পেয়েছে তাহলে ধেনু চরণে বেনু রন্ধন কালে মুরলী বায়েন ও গো রাসের দিনে বাঁশি বাজে রাসের কি কলকালা রে মোরে তাহলে রাসের দিনে বাঁশি বাজে সেবেছে কোন কালা বাবা বাবা তবে বেশি বললে মাগো আর গাড়ি বে ঝামেলা তবে যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যাই এর মায়ের কি রকম হাল হো বাসা পায় আসতে পারে এটা বলেই ছেড়ে যাবো হ্যাঁ গো এর মায়ের ভালোবাসাটা কি রকম বলুন তো যদি আমার বাবা ইনকাম করে ৭০,০০০ টাকার মধ্যে ৩০,০০০ টাকার একটু সোনার গয়না গড়ে দিল তখন ইয়ার মায়ের ভাষণটা শুনবেন কই গো একটু পুন কষা ভাজা খাও একটু আলু পোস্ত খাও একটু রুই মাছের মাথা খাও না খাবে তো আমার মাথা খাও বাবা ঠিক ঠিক ওই যে সোনা চেনটা দেখিছে আংটি ঠিক ঠিক তাহলে তখন ভালোবাসছে আর যেদিন আমার বাবা মারা গেল যদি আমার বাবার আঙ্গুলে একটা সোনার আংটি থাকে আর ইয়ার মা যদি খুলতে ভুলে যায় ধরুন 4 কাঁধে চেপে যখন নিয়ে যাচ্ছে আপনাদের এখানে মানুষ মারা গেলে কদিনে ঘাট হয় গো শোভন বাবু 10 দিনে না 15 দিনে 10 দিনে হয় 15 দিনে হয় নাকি তাহলে আমাদের ওইদিকে 10 দিনে হয় তাহলে 10 দিনে আমার বাবা ঘাট মারা গেছে আর আমার বাবার হাতে ধরুন সোনার আংটি ইয়ার মা খুলতে ভুলে গেছে যখন 4 কাঁধে চেপে নিয়ে চলে গেছে তখন ইয়ার মা বলছে ও আমার রাজা চলে গেল গো এই রাজাটা যদি আগে বলতিস তো রাজা যেত এই রাজাটা যদি আগে বলতিস তো রাজা যেত ওরে রাজা আঙ্গুলে সোনার আংটি গেল চলে গেল খুলে আনে রে বাবা দিছে ডাইরেক্ট বলা যাবে না ডাইরেক্ট যদি বলি তাহলে গায়ের লোক তো মেরে পিঠে চামড়া তুলে দিবে নিয়ে দেখছে রোগা গেছে জ্বালাকুলা মিটিছে এই দিদি 10 দিনে ঘাট 11 দিনে ক্রিয়া 12 দিনে বাসি ক্রিয়া আমি 11 দিন সহ্য করে থাকবো 12 দিনে যখন বৈষ্ণব হোলাতে ফুটো হবে আমার সাথে কেন্দ্রে দিবি যাতে তো কুটুম বাটুম থাকবে কাঁদতে তো হবে কি আর বাসি ক্রিয়ার দিনে সব কুটুম বাটুম মাংস মারতে আসবে বুঝলেন দরকার নাই ঘাটে আর ক্রিয়ার দিনে কে লুচি মারতে আসবে নাকি ভাই দরকার নাই নিয়ে যেই মন্ত্র দেখছে অনেক কুটুম বাটুর আয়োজন আর কি বলবেন ইও রেডি হয়ে আছে ইয়ার মায়ের দিদি একজন বান্ধবী সাইডে আছে আর সঙ্গে সঙ্গে বৈষ্ণব সম্প্রদায় এসে বলে দিয়েছে ভাই ওগো দয়া করো বৈষ্ণব গোসাই ওগো দয়া করো বৈষ্ণব গোসাই আপল্লব নিয়ে হলুদ জল ছুড়ে ভাই জলটা ছুড়িয়ে দিল বৈষ্ণব তো দেখছে হোলাটা ফুটাইলে কতক্ষণে গামছাটা মেরে নিয়ে যাবো দরকার নেই বাবু সঙ্গে মাগো মা হারে সে হাড়ি করে ধর হোলা তুলে ধরল করে রয় পরে হলুদ জলে মাগো অমনি ছড়াই দিল সঙ্গে একটুকু দধি মিশ্রণ করল যেই মাত্র মাগো আমার নাম শেষে পাই এইবারে হোলা ফুটিবে ভাই যেই মাত্র বলে দিয়েছে দয়া করো বৈষ্ণব গোসাই দেখছি এবার হোলাটা ফুটবে তখন ইয়ার মায়ের অ্যাক্টিংটা যদি দেখেন যেই মাত্র ফুটিছে নিতাই গৌর হরি বল
উঠবো কত তাড়াতাড়ি থাকবো দিদি, উঠো উঠো দিদি উঠো। আর আমাকে কে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবে গেল, আর আমি কার সাথে মেলা দেখতে যাব? ও দিদি, আর কাঁদিস আগে চিন্তা করিস নাকি? আগে যদি যত্ন করতিস তো ভাই আমার ও টাইমে বাবা ফুটতো না রে। দেখো না একবার পুরাণ ভিতরে, আগে এবারে ছেড়ে দি নাকি? আর দেবো না, যা দিন দিন ছিনে নিচে বেড়া। হ্যাঁ তাই হয় ভাই, আদার ব্যাপারী হইয়ে জাহাজের খবর রাখতে যাইস না, বুঝলি? কবি করছিস কর, মাল গুলিয়ে ঘচ্ছা। ঠিক ভাই আমি এই বলি, আজ আসর ছাড়ি উঠে এসো তাড়াতাড়ি, এই বলি আসর ছাড়ি উঠে এসো তাড়াতাড়ি। এই বলি আসর ছাড়ি